ভাজক টিস্যু কালকে শেষ করছি, আজকে স্থায়ী টিস্যু শেষ করে তারপর আমরা আগাবো হচ্ছে প্রকারভেদ, হচ্ছে পার্থক্য, আর হচ্ছে টিস্যু তন্ত্র। তো টিস্যু তন্ত্রের মধ্যে আমাদের কয়েকটা ভাগ আছে: এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। খুব ইজি, সহজ কিছু বিষয়। আগে আমরা এই যে স্থায়ী টিস্যুটা বেসিকটা ক্লিয়ার করি, ঠিক আছে? তো ভাজক টিস্যুর যা যা বৈশিষ্ট্য পড়ছি তার ঠিক বিপরীত যে বৈশিষ্ট্যগুলো ওইগুলো আসবে হচ্ছে স্থায়ী টিস্যুর মধ্যে, ঠিক আছে? ভাজক টিস্যু বৈশিষ্ট্য যা যা পড়ছে ঠিক বিপরীত হচ্ছে স্থায়ী টিস্যু। দেখো, টিস্যুতে দুই রকম কোষ থাকে, জীবিত ও মৃত। বলছি, প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত। এখন তোমরা যারা ক্লাস করো নাই তারা ক্লাস দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, কথাটা পরে মিলাই নিবা, ঠিক আছে? এটা সমস্যা নেই। বলছিলাম প্যারেনকাইমা হচ্ছে জীবিত, আর বাকি দুটো কি মৃত। দেখো, মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন। একদম ইজি একটা কথা, প্রোটোপ্লাজম আসলে মানে কি? প্রোটোপ্লাজম এটা হচ্ছে কোষের জীবিত অংশ, কোষের জীবিত তরল যাকে আমরা বলি, জীবিত অংশ যাকে আমরা তরল হিসেবে জানি, তরল অংশ। তো দেখো, যে কোষটা মৃত তার মধ্যে জীবিত কিছু থাকা পসিবল? অবশ্যই না। এর প্রোটোপ্লাজম তার মাঝে থাকবে যে কি জীবিত, শেষ। তাহলে মৃত কোষে প্রোটোপ্লাজম থাকে না, সত্য মিথ্যায় আসতে পারে, নিচের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যা। তখন তোমাদের এই লাইনটা দিয়ে দিতে পারে যে মৃত কোষ প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম বিহীন, এটা কিন্তু সত্য, ঠিক আছে? আচ্ছা, কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। তো কালকে বলছিলাম যে যেগুলা হচ্ছে ভাজক টিস্যু তাদের মধ্যে কোষ গহ্বর নাই বললে চলে। এটা উল্টা বৈশিষ্ট্য, থাই টিস্যুর মধ্যে কোষ গহ্বর বড়, শেষ। এক নাম্বারটা দেখো, থাই টিস্যু বিভাজনে অক্ষম। ঠিক ভাজক টিস্যুর উল্টা বৈশিষ্ট্য, ভাজক টিস্যু বিভাজনে সক্ষম। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম। বলছিলাম ভাজক টিস্যুতে বেশি, কারণ তার বেশি বিক্রিয়া করতে হয়। থাই টিস্যুর তো আর বেশি বিক্রিয়া করার দরকার নেই, যার কারণে এখানে কি কম। নিউক্লিয়াস কোষ প্রাচীর অপেক্ষা কিন্তু পুরু। কেন পুরু? তার তো আর বারবার বিভাজিত হওয়ার মতো ঝামেলা নেই। ভাজক কোষ তো বারবার ভাগ হতে হয়, যার কারণে তার পাতলা পাতলা দরকার। কিন্তু স্থায়ী টিস্যু কি ঠিক উল্টা, নিউক্লিয়াস ছোট। কেন ছোট? ভাজক টিস্যু বারবার বিভাজিত হওয়ার জন্য সবকিছু নিয়ন্ত্রণের প্রয়োজন, যার কারণে তারটা কি বড় হওয়ার প্রয়োজন। আর স্থায়ী টিস্যু তো এত কিছু কাজ নাই, তার কি ছোট। লাস্টের লাইনটা একটু ইম্পর্টেন্ট, যে কোষ প্রাচীরে নানা নকশা দেখা, নকশা দেখা যায়। খেয়াল করো, একটা বিল্ডিং তুমি তৈরি করতেছো, তাই বিল্ডিং তৈরি করতেছো, এখন তুমি যদি বিল্ডিং তৈরি করার সময় সব নকশা তৈরি করে ফেলো, লাইট টাইট সব লাগিয়ে ফেলো, সিমেন্ট তুমি যখন পরে দিবা সব নষ্ট হয়ে যাবে না? সিমেন্ট দিলে তো মানে তৈরি করার মাঝখানে তুমি যে নকশাগুলো তৈরি করো, লাইট লাগাও, বিভিন্ন ডিজাইন করো, সিমেন্ট দিলে কিন্তু নকশা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি একদম তৈরি হয়ে যাওয়ার পরে একটা বাড়ি তৈরি করার পরে এর মধ্যে লাইট লাগাও, ডিজাইনিং করো, অনেক কিছু করো, তখন কিন্তু এগুলো কি ফুটে উঠবে। কিন্তু সেম ভাবে কোষ প্রাচীর নকশা থাকবে কার? যে বারবার বিভাজিত হচ্ছে তার মধ্যে, নাকি যে স্থায়ী? বারবার বিভাজিত হচ্ছে এমন কোষে যদি নকশা থাকে, তাহলে তোমার তো ওইগুলা নষ্ট হয়ে যেতে পারে, বিভাজিত হয়ে কেটে যাবে। বরং যেগুলো স্থায়ী ওইখানে কি কমনের রসায়ন তৈরি হবে। এই জিনিসটা একটু অনেক কনফিউশন হয়, তোমার একটু শিওর হতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্থায়ী টিস্যুর কাজ বলছিলাম কয়েকটা, মনে আছে? বাবা মা আমাদের জন্য যা করে তাই হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। তোমার খাদ্য কেন দিয়েছে বাবা মা? খাদ্য তৈরি, খাদ্য আনতেছে মানে কি, পরিবহন করে দিয়েছে, খাবার বাইরে দিতেছে মানে কি, খাদ্য পানি পরিবহন। মাঝে মাঝে দেখবা বাসা সঞ্চয় করে 30 কেজি চালের বস্তা আনতেছে, যাতে তোমরা ভবিষ্যতে খাইতে পারো, যে খাদ্য সঞ্চয়। আর দৃঢ়তা প্রদান, তুমি কার জন্য আশা বলছো? বাচ্চা বাবা মার জন্যই তো, যে দৃঢ়তা প্রদান, ঠিক আছে? এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু কাজ, আগেই বলে ফেলছি এগুলো। তো স্থায়ী টিস্যুর প্রকারভেদ আছে: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিশ্চাবী টিস্যু। সরল টিস্যু কোনগুলো? যেগুলা গঠনে গঠনে থাকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। বলছিলাম এই প্যারেনকাইমা হচ্ছে জীবিত, বলছি কিনা? বলছি কিন্তু আগে। জটিল বা জটিল টিস্যু কার? দেখো, জটিলের জটে হচ্ছে জাইলেম, জাইলেমের সাথে কি ফ্লোয়েম। ইজি। জটিলের জটে হচ্ছে জাইলেম, জাইলেমের সাথে কি ফ্লোয়েম। এরা হচ্ছে পরিবহন টিস্যু, ঠিক আছে? ক্ষরণকারী বা নিঃচাবী টিস্যু, তরুক্ষীর আর হচ্ছে গ্রন্থি। তরুক্ষীর এরা আসলে তোমার মানে কি বলে, ওই যে ঘাম, আঠা, গজ আছে না, এগুলো ক্ষরণ করে আর কি। আর গ্রন্থি টিস্যু তোমার জানো, হরমোন টরমোন ক্ষয়িত হয়, ফাইটো হরমোন মানে কি, উদ্ভিদ হরমোন ক্ষয়িত হয়, এগুলো। তো এগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর প্রকারভেদ, এগুলো পড়লেই না আর কি। এরপরে দেখো, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর প্রকারভেদ আছে, যেগুলো আমি পড়াবো ওইগুলোই, এর বাইরে তেমন কিছু পড়া দরকার নেই। দেখো, এক নাম্বারটা, ভাজক টিস্যু
উদ্ভিদ দেহের আদি টিস্যু। কেন আদি টিস্যু? প্রথমে এরাই তো আসে, এরাই উদ্ভিদটাকে বড় করে। পরে স্থায়ী টিস্যু গুলো তৈরি হয়, ঠিক কিনা? আগে ভাজক টিস্যু, পরে তো স্থায়ী টিস্যু। ভাজক থেকেই তো স্থায়ীর উৎপত্তি, ঠিক কিনা? তো দেখছো, এর আদি টিস্যু না, ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু জন্ম হয়। আশা করি পাইছো। বিভাজন ক্ষমতা, ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, আর কি স্থায়ী টিস্যু অক্ষম। কোষের ধরন কেমন? ভাজক টিস্যু মাত্র বিভাজিত হচ্ছে ছোটবেলার অবস্থা, সেটা অপরিণত, স্থায়ী টিস্যু পরিণত। এটা কিন্তু তোমার পরীক্ষা আসবে, মাথায় রেখে দিও। এটা কিন্তু তোমার ঘতে আসার মতো, লাস্টে বলতে পারে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু পাকাবে, ঘতে আসার মতো এই কোশ্চেনটা। আচ্ছা, তো দেখো, এরপর হচ্ছে টিস্যুর অবস্থানটা কোথায়। তাহলে কি আমরা দেখছি, উদ্ভিদ যদি লম্বায় বড় হয় একদম মাথায়, মূল যদি লম্বায় বড় হয় একদম মাথায়, সেটা কি উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে যেখানে বাড়তেছে। আর স্থায়ী টিস্যু কোন জায়গায়, যেগুলা আর বাড়ার প্রয়োজন নাই, মানে বর্ধিষ্ণু অঞ্চলের পিছনে। নিউক্লিয়াস বলছি, ভাজক টিস্যুর কাজকর্ম অনেক বেশি, এগুলো নিয়ন্ত্রণের বিষয় নিউক্লিয়াসের। যত বড় নিউক্লিয়াস তত সহজ নিয়ন্ত্রণ করা। স্থায়ী টিস্যুর কাজ কাম নাই। বৃদ্ধ মানুষটাকে বেশি কাজ কাম আছে, বাসাতে বসে থাকে। তাহলে কি নিউক্লিয়াস, যারা স্থায়ী টিস্যু তাদের ছোট। ওকে, উদ্ভিদ দেহে অবস্থান কোথায়। দেখো, স্থায়ী টিস্যু গুলা কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতেছে না, ঠিক কিনা? ভাজক টিস্যু গুলো ভূমিকা রাখতেছে। তাইলে ভাজক টিস্যু উদ্ভিদের বৃদ্ধি সাধন করে, আর স্থায়ী টিস্যু কি ভূমিকা কম। খাদ্য তৈরি, খাদ্য তৈরি কে করতেছে? তোমার বাবা মার সাথে কার সম্পর্ক, কি বলছি, যারা স্থায়ী, বাসায় স্থায়ী। তাহলে স্থায়ী টিস্যু গুলো কি খাদ্য তৈরি করে, ভালো টিস্যু কি করে। পরিবহন, পরিবহন তোমার বাবা মা তো খাবার তোমার জন্য নিয়ে আসতেছে, তাই না? তাহলে কি জাইলেম আর ফ্লোয়েম, এগুলো স্থায়ী টিস্যু উদাহরণ, যেটা খাবার পরিবহন করে, ভালো টিস্যু কি করে। কোষাবকাশ মানে কি কোষের অবশিষ্ট। এখন দেখো, ভাজক টিস্যু গুলো ক্রমান্বয়ে বিভাজিত হচ্ছে, বারবার বিভাজিত হচ্ছে, বিভাজিত হইতে 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 লাস্ট পজিশনে আসছে, ঠিক আছে? তাহলে এদের কি কোষে কোনো অবশিষ্ট থাকবে? সব তো ব্যবহার করে এসেছে। কিন্তু স্থায়ী টিস্যু, এরা কি বলে মানে বিভাজিত হওয়ার পরের অবস্থা কিছু হলে অবশ্য থাকতে পারে। ভাজক টিস্যুতে যদিও বা থাকে না, কিন্তু সে ইউজ করে ফেলে, যেহেতু বারবার বিক্রিয়া হচ্ছে, তো তার কোনো অবশিষ্ট থাকে না, আর এটা থাকলে থাকতে পারে। মানে এমন না যে থাকবেই, থাকলেও থাকতে পারে। সরল টিস্যু আর জটিল টিস্যু পার্থক্য করে। তো এটা তুমি এখন বুঝবা না, এটা বুঝবো হচ্ছে তোমার জাইলেম ফ্লোয়েম পড়ার পরে, যেহেতু এখানে জাইলেমের ফ্লোয়েমের পড়া আছে, ঠিক আছে? এখন না। এটা তোমরা পরে পড়বা। এই যে ভালো সরল টিস্যু আর জটিল টিস্যুর পড়া আমরা অধ্যায় লাস্টে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো টিস্যু তন্ত্র নিয়ে কি কি পড়তে হয়। টিস্যু তন্ত্র তিন ধরনের, মানে খাতায় যাচ্ছি, তিন ধরনের টিস্যু তন্ত্র আসলে পাওয়া যায়। টিস্যু তন্ত্রের ভাগ হচ্ছে তিন, খুবই ইজি। একটা উদ্ভিদের যা যা আছে সেটাই হচ্ছে টিস্যু তন্ত্রের বিষয়। দেখো, উদ্ভিদ হচ্ছে এটা, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে পাতা। দেখো, তো উদ্ভিদের ত্বক আছে, কাণ্ডের ত্বক, মূলের ত্বক, পাতার ত্বক, ঠিক আছে? তাহলে ত্বক তৈরি করবে একজন, এরপরে মূল দ্বারা যে পানিগুলো আছে, পাতায় যে খাবারগুলো আছে, এগুলো পরিবহনের কাজ আছে একজন, ঠিক আছে? তাহলে ত্বক তৈরি একজনের কাজ, পরিবহনের কাজ আরেকজনের। তাহলে এটা নিয়ে একটা টিস্যু তন্ত্র। এরপর উদ্ভিদটা যে দাঁড়ায় আছে, এই ভিত্তিটা একজন দিচ্ছে, ঠিক কিনা? তাহলে ভিত্তি বা দৃঢ়তার জন্য আরেকজনের কাজ। এই তিনটাই হচ্ছে টিস্যুতন্ত্রের যে প্রকারভেদ। একটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, একটা হচ্ছে পরিবহন বা ভাস্কুলার টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে এক নাম্বারটা কি, ত্বকীয় টিস্যুতন্ত্র। দুই নাম্বারটা হচ্ছে পরিবহন বা ভাস্কুলার টিস্যুতন্ত্র। তিন নাম্বার হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। কথা ক্লিয়ার? এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার? জানো, এটা জানার পর্যন্ত ক্লিয়ার কিনা? এই আমার কথা শোনা যাচ্ছে, দেখো এটা করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমাদের সবার প্রথম পড়া হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র থেকে, যেহেতু এক নাম্বার, ঠিক আছে? তো মজার বিষয় হচ্ছে, এই ত্বকীয় টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র বাদে যারা আছে, যেমন গ্রাউন্ড টিস্যুতন্ত্র, বাকিগুলা, তাহলে এই দুইটা যদি আমরা ভালোভাবে পড়তে পারি, ত্বকীয় আর পরিবহন, তাহলে গ্রাউন্ড কি অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো যে এগুলো গ্রাউন্ড। আমাদের টার্গেট হচ্ছে এক আর দুই খুব ভালোভাবে পড়া। তারপর তিন নাম্বার আমরা ঢিলাঢিলি দিলেও কি সমস্যা নেই। ত্বকীয় টিস্যুতন্ত্র থেকে দুনিয়ার সব করতে হবে। এর ইংলিশ সহ, ইংলিশ হচ্ছে এপিডার্মাল। এপিডার্মাল, তোমরা জানো এপি মানে হচ্ছে উপরে, মানে হচ্ছে বাইরে। এপিডার্মিস পড়ছিলা তোমরা হাইটা পড়াশোনা। ডার্মাল কথা আসছে হচ্ছে ডার্মিস থেকে, ডার্মিস হচ্ছে ত্বক,
তাহলে ত্বকের বাইরে মানে কি ত্বক যেটা তৈরি করতেছে তার নামে কি এপিডার্মিস বা এপিডার্মাল টিস্যু তন্ত্র, ঠিক আছে? তাহলে এপিডার্মাল টিস্যু তন্ত্রের কাজ হচ্ছে ত্বক তৈরি করা। এখন একটা জিনিস আছে যে ভাইয়া ত্বক তো বুঝলাম, কিন্তু সব ত্বক কি সেম? যেমন ত্বক হইতে পারে কাণ্ডের ত্বক, ত্বক হইতে পারে মূলের ত্বক। কারণ ভাইয়া কাণ্ডের ত্বকের নাম আর মূলের ত্বকের নাম কি সেম? কথা হচ্ছে না। কাণ্ডের ত্বকের নাম হচ্ছে এপিডার্মিস, কাণ্ডের ত্বকের নাম হচ্ছে এপিডার্মিস, কিন্তু মূলের ত্বকের নাম হচ্ছে এপিব্লেমা। তো নেক্সট কোশ্চেন ভাই, ব্লেমা কেন? ব্লেমা মানে কি? এই যে ব্লেমা মানে হচ্ছে কভারিং, ব্লেমা মানে কি কভারিং। এখন কথা হচ্ছে মূল মাটির নিচে থাকে না, যে মূলটা কি মাটি দ্বারা আবৃত, মাটি দ্বারা কভার্ড। এরপরে যেসব মূল মাটির আরো নিচে গেছে ওইগুলো কি পানি দ্বারা আবৃত। জাস্ট এই বেসিক থেকেই নামটা কি আসছে, এপিব্লেমা। ক্লিয়ার? মূলের ত্বকের নাম হচ্ছে এপিব্লেমা, কাণ্ডের ত্বকের নাম কি এপিডার্মিস। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কে যাবে? আচ্ছা, তাহলে দেখো আমাদের আমরা যেটা হচ্ছে এপিডার্মাল বা ত্বকের তন্ত্র আছে, এখানে দেখলাম যে যে টিস্যু তন্ত্র উদ্ভিদের অঙ্গের বহিরাবরণ তার নাম হচ্ছে ত্বকের টিস্যু তন্ত্র। তো এখানে বলা আছে যে কাণ্ড ও পাতার ত্বক হচ্ছে এপিডার্মিস আর মূলের ত্বক হচ্ছে এপিব্লেমা। একটা জিনিস এখানে খেয়াল করো যে অন্য কালার দিয়ে দাঁড়াই, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যু তন্ত্রের উৎপত্তি বা টিস্যু উৎপত্তি। প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু, ধরো এটা কিভাবে তুমি মনে রাখতে পারো, একটা গাড়ি আছে তোমার, এই গাড়িটা তুমি কভার করবা, গাড়িটা কি করবা, কভার করবা। তুমি কি করবা, এখানে একটা পর্দা দিয়ে দিবা যাতে কি গাড়িটা কভার হয়ে যায়, ঠিক না? পর্দা দিয়ে কি করবা, গাড়িটা আবৃত করে রাখবা না? এখন খেয়াল করো, পর্দাটা তুমি যখন দিবা এইভাবে ছুঁড়ে শীর্ষের দিকে ছুঁড়ে দিবা না, গাড়ির যে শীর্ষস্থান আছে এই দিকে তো তুমি দিয়ে দিবা পর্দাটা, ঠিক না? কিন্তু ত্বকটা পর্দার সাথে তুলনা করো, এই যেটা হচ্ছে পর্দা, এই পর্দাকে তুমি ত্বকের সাথে তুলনা করো। ত্বকটা আসলে শুরু হচ্ছে কই থেকে, শীর্ষ থেকে না? যেমন আমাদের আমাদের মাথার ত্বক থেকে পরে কি আসলে পায়ের ত্বকে দিয়ে আসে। তো দেখো যত ত্বক আছে উদ্ভিদের ত্বক গুলা এগুলো আসলে শীর্ষ থেকে আসতেছে না, মানে উদ্ভিদের কাণ্ড যে শীর্ষ সেখান থেকে ত্বকটা তৈরি হয়ে আসতেছে। তাহলে ত্বকের উৎপত্তি আসলে কই থেকে, শীর্ষক থেকে, ঠিক কিনা? এই জন্য আমাদের দেখো বলা হচ্ছে যে যেই ত্বকটা প্রাথমিক শীর্ষক ভালো টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি, মানে ত্বকটা উৎপত্তি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে এপিডার্মিস বা ত্বক। একটা মজার জিনিস খেয়াল করো, আমি কালকে তোমাদের একটা উদ্ভিদ তাকে দেখাচ্ছিলাম, ধরো এটা হচ্ছে উদ্ভিদ, একটা কাণ্ড। এই কাণ্ডটা যদি আমরা গোল করে কাটি, এটাকে জুম করে দেখি, তাহলে কেমন দেখা যাবে, যে এরকম বড় একটা অংশ, এই মাঝখানে হচ্ছে এখানে জাইলেম ফ্লোয়েম আছে, ঠিক না? পেলে বাইরের দিকে এটা হচ্ছে ত্বক, ভিতরের দিকে এটা হচ্ছে জাইলেম ফ্লেম, জাইলেম ফ্লেম। তাহলে বাকি সবকিছু কি, এগুলো সবগুলো কি ভিত্তি টিস্যু তন্ত্র না? সরি, খারাপ লাগছে না? তো দেখো কি বলছিলাম যে এই জিনিসটা বুঝলা কিনা দেখো, আমাদের টিস্যু তন্ত্র হচ্ছে তিনটা: ত্বকীয়, পরিবহন আর ভিত্তি, ঠিক কিনা? ত্বকীয় হচ্ছে বাইরের যে ত্বক তৈরি করতেছে, ভিত্তি হচ্ছে জাইলেম ফ্লোয়েম তৈরি করতেছে, আর সরি, জাইলেম ফ্লোয়েম হচ্ছে মাঝখানে পরিবহনে কাজ করতেছে, আর ভিত্তি হচ্ছে বাকি সব। এই জিনিসটা, এই চিত্রটা ক্লিয়ার যেটা বললাম, এই চিত্রটা ক্লিয়ার? জানো তো একটু কালকে। আচ্ছা, তো দেখো ত্বকটা আসলে কেমন হতে পারে, ত্বকটা হতে পারে এক স্তরী। কয় স্তরী? এক স্তরী। এবং মজার বিষয় হচ্ছে বেশিরভাগ উদ্ভিদের এপিডার্মিস হচ্ছে এক স্তরী। কথা কি বললাম, বেশিরভাগ উদ্ভিদের এপিডার্মিস হচ্ছে এক স্তরী। তাহলে এক কি পড়তেছি আমরা, এপিডার্মিস পড়তেছি। বাইরের যে ত্বকের স্তর বেশিরভাগের কেমন, এক স্তরী, বেশিরভাগের হচ্ছে এক স্তরী। তাহলে খেয়াল করো, একের থেকে দুই বড়, তাহলে যাদের দ্বিস্তরী, যাদের দ্বিস্তরী সেগুলা উদ্ভিদগুলো তুলনামূলক ভাবে বড় হবে না? হবে কিনা?
একের থেকে যেহেতু দুই বড়, তাহলে বাইরে যাদের ত্বক গুলা বড়, উদ্ভিদ গুলো একটু বড় বড়। বড় উদ্ভিদ কে কে আছে? বট, বড় উদ্ভিদ না? অশ্বত্থ। অশ্বত্থ বানান কেমনে? আচ্ছা, অশ্বত্থ বানানটা আমি ভুলে গেছি। অশ্বত্থ বানান, অশ্বত্থ বানান লিখি। অশ্বত্থ, অসত্থ না? আচ্ছা, অসত্থ। আর হচ্ছে পাকুড়। তুমি হয়তো বা জানো যে বট বড়, কিন্তু অসত্থ হয়তো অনেকে ছিল না, পাকুড় অনেকে ছিল না। গুগল সার্চ করলে পেয়ে যাবে, দেখবা বড় বড় উদ্ভিদ। ঠিক আছে? বট, অশ্বত্থ, পাকুড়। দেখতে বড়, ত্বকও কি বড়। ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাই, ত্রিস্তরী কি আছে? আছে। ত্রিস্তরী এপিডার্মিসও কিন্তু আছে। ত্রিস্তরী নাম হচ্ছে করবী। কেনে মনে রাখবা? ত্রিস্তরী তিনটা না? তিনটা ব লাগবা। ব, ব, ব। এ দেখো, বর মধ্যে ক দিয়া দিয়া, বর মধ্যে র দিয়ে দিলা, বর মধ্যে এটা দিয়ে দিলা। করবী। ক্লিয়ার? ত্রিস্তরী মানে হচ্ছে তিনটা ব। তিনটা ব, একটা মধ্যে ক, একটা মধ্যে র, একটা মধ্যে র। ঠিক আছে। করবী। ওকে? তাহলে বুঝতে পারছো? এই জিনিসটা বুঝলা? কে মনে রাখলাম যে ত্রিস্তরী এপিডার্মিস কার মাঝে পাওয়া যায়? এই পর্যন্ত ক্লিয়ার হলে জানো। ক্লিয়ার? পোলাপান আসলে গেছে। আচ্ছা, তো দেখো এই যে আমরা এগুলো দেখলাম যে সাধারণত এক সারি প্যারেন্টকে কোষ দ্বারা গঠিত, তবে কোনো কোনো ক্ষেত্রে একাধিক সারি দেখা যায়। যেমন বট, অশ্বত্থ, পাকুড়, করবী গাছের পাতায় তিন সারি দেখা যায়। ঠিক আছে? এখন দেখো আমরা কোন কোন জায়গায় আসলে ক্লোরোপ্লাস্ট পাই। ক্লোরোপ্লাস্ট আসলে কোথায় আছে? আহ আমরা তো জানি যে পাতার মধ্যে কি আছে, ওই যে পত্ররন্ধ্র আছে, ঠিক না? তো পাতার মধ্যে পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্রের মধ্যে রক্ষী কোষ আছে। নবম অধ্যায়ে দেখছিলাম। ওই রক্ষী কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, মনে আছে? একটু রিমেম্বার করো তো। মনে আছে কি? রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। তো এই লাইনটা এখানে লিখছি, আর কিছু না। বাস এটাই, আর কিছু না, হ্যাঁ? এখন দেখো, সুবেরিন ও কিউটিন জমা হয়ে পুরো হয় কিছু কিছু উদ্ভিদের ত্বক। আবার এই যে মোমের আস্তরণ, এই নাম হচ্ছে কিউটিকল। তাহলে আমরা তো দেখছি কিউটিন, কিউটিকল, কাইটিন, সবগুলোর পার্থক্য দেখছি একদিন। তো এখন এগুলো পড়ার কিছু নাই। কিউটিকলে লাস্টে অল আছে, অল মানে অয়েল, অয়েল মানে তেল। তেল। কিউটিকল হচ্ছে লিপিডের আবরণ। লিপিড মানে কি? কিউটিন আর সোবিরিন, তাকে আমরা মোম বলি। এগুলো আগে আগে পড়ছি। এখন এখান থেকে পড়া তেমন কিছু নাই। পড়া হচ্ছে সাইকাস, পিনাস ও ঘাস, এগুলোর মধ্যে কি থাকে? লিগনিন থাকে। খেয়াল করছো? সাইকাস, পিনাস ও ঘাস জাতীয় উদ্ভিদে কি থাকে? লিগনিন থাকে। তো তুমি এটা কিভাবে মনে রাখবে? পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটিতে লিগনিন থাকে বা থাকে না? লিগনিন থাকে কোনগুলোতে? সাইকাস, পিনাস আর হচ্ছে ঘাস। মনে রাখবা কিভাবে? শালি, পালি, ঘালি। ঠিক আছে? শালি, পালি, ঘালি। এইটাই মনে রাখবা। শালি, পালি, ঘালি। এটা পড়বা। শালি, পালি, ঘালি, শালি, পালি, ঘালি। কেমনে? সা দিয়া হচ্ছে সাইকাস, সা দিয়া হচ্ছে সাইকাস, পা দিয়া হচ্ছে পিনাস, ঘা দিয়া হচ্ছে ঘাস। আর এই যে লিতে হচ্ছে লিগনিন, লিতে হচ্ছে লিগনিন, লিতে হচ্ছে লিগনিন। সরি, হ্যাঁ, একটু পর ভাবতে আসতেছে। আচ্ছা, এটা বুঝছো? শালি, পালি, ঘালি মানে কি? সাইকাস, পিনাস, ঘাস। লিতে হচ্ছে লিগনিন। ওকে? ওকে? জানো? এই বাচ্চারা, এটা ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে একটা কথা আছে যে কিউটিকল থাকে কোথায়? কিউটিকল কোথায় থাকে? আমাদের তো দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে মূল, হচ্ছে কাণ্ড, আর হচ্ছে পাতা। ঠিক আছে? কোন জায়গা থেকে দেখাচ্ছি? এই যেখান থেকে। কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত কিন্তু কাণ্ড ও পাতায় বিদ্যমান। ঠিক আছে? এই যে এই লাইনটা। কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত কিন্তু কাণ্ড ও পাতায় বিদ্যমান। আসলে মানে কি? খেয়াল করো। মূল, মূলের কাজ কি? মূলের কাজ বলো। পানি কালেক্ট করা, ঠিক না? পানি গ্রহণ করবে মূল। এখন কিউটিকল কি? তেল জাতীয় না? এখন বলো, তেলে পানিতে কি এক হয়? তেলে পানিতে এক হয় না।
তার মানে কিউটিকল তেল বিদ্বেষী, সরি, কিউটিকল পানি বিদ্বেষী, কিউটিকল পানি বিদ্বেষী। খেয়াল করো, যদি বাই চান্স মূলের ত্বকে কিউটিকল থাকতো, তাহলে মূল বেশি পরিমাণ পানি নিতে পারতো যতটা উদ্ভিদের প্রয়োজন? হ্যাঁ বা না? পারতো? পারতো, দেখো তো। তাইলে কি মূলে কিউটিকল নাই? ইজি, ইজি ভাবে চিন্তা করো। মূলে যদি কিউটিকল থাকতো, তাহলে সে পানিকে বিকর্ষণ করতো, পানি আসতে পারতো না। কিন্তু কাণ্ড আর পাতার মধ্যে কোনো সমস্যা নেই, বরং কাণ্ড আর পাতায় দরকার। কারণ কি, পাতার মাধ্যমে সব পানি বের হয়ে যায়। এইখানে যদি আমি কিউটিকল দিয়ে দিতে পারি, তাহলে পানি বের হওয়া কিছুটা হলেও রোধ হবে, এটা উদ্ভিদের উপকার। আর কাণ্ড পুরো হওয়ার জন্য কিউটিকল দরকার, যাতে যে কোনো বাধা সে কি করতে পারে, প্রতিহত করতে পারে। কথা ক্লিয়ার? কিউটিকল কোথায় থাকে কোথায় থাকে না, ঝামেলা হবে এটার মধ্যে, এই লাইনটা। দেখো তো সমস্যা হবে কিনা। আশা করি সমস্যা হবে না, হ্যাঁ। তো দেখো এরপরে লাইনটা, ফুলের পাপড়ি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, সবগুলা লাইন যে ইম্পর্টেন্ট, এই জিনিসটা খেয়াল করছো? মোটামুটি কিন্তু প্রত্যেক লাইন আমরা পড়তেছি, তার মানে এখান থেকে পড়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো, ফুলের পাপড়ি ও ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামে রঞ্জক থাকে। তো বলছিলাম সায়ানিন মানে কি, নীল কালার। তাহলে ফুলের পাপড়ি, ফল ত্বক, এগুলো কি প্রশ্ন আসতে পারে, কোন রঞ্জক থাকে? আনসার হচ্ছে অ্যান্থোসায়ানিন। কথা ক্লিয়ার? এরপর দেখো, সরিষা গোত্রীয় যে উদ্ভিদ, এগুলোতে মাইরোসিন নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। তো প্রশ্ন আসতে পারে মাইরোসিন থাকে কোথায়, মাইরোসিন থাকে কোথায়? তো মনে রাখবা মাস দিয়ে, মাস, মাস, মাতে হচ্ছে মাইরোসিন, আর শতে হচ্ছে সরিষা। এই ক্লাসের প্রত্যেকটা কথাও কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করছো? এখান থেকে প্রত্যেকটা জায়গাতে প্রশ্ন হয়, আমি যা যা বলতেছি একটু মাথা মধ্যে গাইতে নাও, তাহলে ক্লাস করলে আর বেশি পড়তে হবে। তাহলে মাইরোসিন থাকে হচ্ছে সরিষায়, মাস দিয়ে মনে রাখতে হবে। ওকে। এরপর হচ্ছে বুলি ফর্ম। বুলি ফর্ম আসলে কি জিনিসটা কি? এই বুলি মানে হচ্ছে বাবল, আর ফর্ম মানে হচ্ছে FORM, তুমি ভালো মতোই জানো। ফর্ম মানে হচ্ছে গঠন করা, আর বাবল মানে হচ্ছে তোমাদের ওই যে এরকম গোল্লা গোল্লা বাবল থাকে যে, ওই যে ছোটবেলায় তোমরা খেলছো না, ফু দিলে যে সাবানের কাঁটাগুলো যেত, ওগুলো হচ্ছে বাবল। ঠিক আছে? তো এই বুলি ফর্ম কোষ গঠন করে কারা? ঠিক আছে? আর বুলি ফর্ম দরকারটা কি, এটা খেয়াল করো। ধরো এটা হচ্ছে একটা পাতা, ঠিক আছে? এই পাতার, এটা হচ্ছে পাতার বোটা। তো এই যে এই জায়গাটায় বুলি ফর্ম কোষ, ঠিক আছে? এখন যদি এই বাবলটা ফুলে যায়, বাবলটা যে ফুলে যায়, বড় হয়ে যায়, পাতাটা উপরের দিকে চলে যাবে না, এরকম হয়ে যাবে না? দেখো তো কথাটা বুঝলা কিনা, কথা বুঝতে পারছো? মানে যদি বলিভাম কোষটা ফুলে যায়, পাতাটা উপর দিকে চলে যাবে। আবার যদি বলিভাম কোষটা ছোট হয়ে যায়, পাতাটা নিচের দিকে নুয়ে আসবে যেরকম ভাবে। তো এই জিনিসটা বুঝলা কিনা, যা বোঝার চেষ্টা করলাম, একটু জানো। বুলিফর্ম কোষ ছোট হয়ে থাকলে পাতাটা নিচে নামে পড়বে, বুলিফর্ম কোষ ফুলে গেলে পাতাটা উপরে ধাক্কা খেয়ে যাবে। তো এটা হচ্ছে বুলিফর্ম কোষের কাজ, পাতাকে বাবল সৃষ্টি করার মাধ্যমে এই নুয়ে রাখা, আবার দানা উপরের দিকে উঠে যাওয়া, যাতে সূর্যের আলো বেশি নিতে পারে। তো এগুলো তো আসবে না পরীক্ষায়, যে বুড়িহম কোষের কি প্রশ্ন আসবে, বুড়িহম কোষের কাজ কি আর কাজের মধ্যে থাকে। তো মনে রাখবা আবুল গাভী, কি গাভী? আবুল গাভী, আ বুল গা ভি। আতে হচ্ছে আখ, বুলতে হচ্ছে বুলি ফর্ম, গাতে হচ্ছে গম, ভিতে ভতে হচ্ছে ভুট্টা। তাহলে গম, ভুট্টা আর আখ, এমন কি থাকে, বুলি ফর্ম করতে হবে। ক্লিয়ার? পারবা? একটু কষ্ট করে যদি মনে রাখতে পারো নামগুলো, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে আমাদের দেখো কি দেখা, যে গম, ভুট্টা ও আখ, এগুলো কি থাকে, বুলি ফর্ম কোষ থাকে। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের বুলি ফর্ম কোষের কাজও দেওয়া আছে, একটু খেয়াল করো। 8 নাম্বার পয়েন্ট, বুলি ফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ ও বিকাশে সহায়তা করে, পাইছো? 8 নাম্বার যে পয়েন্ট আমি লাগাইলাম মাত্র, একটু জানো পাইছো যে বুলি ফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার কি করে, প্রসারণ ও বিকাশে সহায়তা করে। আমি একটু আগে যে বেসিকটা তোমাদের দিলাম, যে বুলিফর্ম কোষ বাবল, যদি এটা ফুলে যায়, পাতা প্রসারিত হয়, বিকশিত হয়,
ফুলে যাবে কখন? বাবল কখন ফুলে যাবে? পানি সঞ্চয় করি তো, ঠিক কিনা? তাহলে বুলিফর্ম কজের কাজ পাইছো? পানি সঞ্চয়। যেহেতু সে বাবল, আমি ব্র্যাকেটে লিখে দিলাম। বাবল যেহেতু পানি সঞ্চয় করতে পারে। এরপরে পাতার ২ ধরনের কাজ করে। ১ম কথা হচ্ছে পাতার বিকাশ করে, দ্বিতীয় কথা হচ্ছে পাতা কি করে? প্রসারণ করে। দেখো তো এখন সহজ লাগলো কিনা? এই বেসিকটার কারণে। বুঝলা কাজটা? এটা হচ্ছে বেসিকের গুরুত্ব। কথা বুঝতে পারছো? যে তুমি যদি বেসিকটা জানতে পারো যে বডি ফর্ম মানে কি, তোমার আর এক্সট্রা করে এর কাজটা মুখস্থ রাখতে হবে। তুমি অটোমেটিক বলে দিতে পারবে। স্যার প্রশ্ন করবে যে, "বলো তো বুলি ফর্ম করতে কাজ কি?" তুমি বলবা, "স্যার এটা তো খুবই সহজ। বুলি ফর্ম মানে যেহেতু বাবল, সে পানি সঞ্চয় করতে পারে, বাবল যেহেতু পানি সঞ্চয় করে। তারপরে স্যার বুলি ফর্ম করতে পাতা নিচে থাকে, সে পাতার প্রসারণ করে আর পাতার বিকাশ করে।" শেষ। তুমি আসলে নিজেও জানো না তুমি দেখে বলতে পারছো। তো অটোমেটিক্যালি বলে আসবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটা জানো। ওকে, দেখো ট্রাইকোম নামে একটা কথা আছে যে এপিডার্মিসের কোষ হতে রোম বা ট্রাইকোম নামে বিভিন্ন উপাঙ্গ উদ্গত হয়। এটা নিয়ে আমরা সামনে পড়বো। এই যে এপিডার্মিসের উপাঙ্গ সমূহ এখন হ্যাঁ, ছাড়। মূলের বাইরের ত্বকে এপিডের্মা বলে আমরা পড়ছি। কিন্তু এখানে তো একটা কথা আছে, এপিডের্মার কোনো কোষ হতে এক কোষে রোম উৎপন্ন হয়, এদেরকে মূল রোম বলে। এই যে মূল রোম, কাণ্ড রোম এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে? এই জন্য সামনে যে পড়া তার নাম হচ্ছে এপিডার্মিসের উপাঙ্গ। উপাঙ্গগুলো দেখার আগে আমরা জাস্ট কাজগুলো একটু দেখে আসি যে এপিডার্মিসের কাজ কি। আশা করি তোমরা সবগুলোই পারবা। দেখো এপিডার্মিস কি? বাইরের ত্বক। তো ত্বকের কাজ কি? আঘাত থেকে রক্ষা করা। ঠিক কিনা? ত্বকে যদি কোনো গ্রন্থি থাকে, এই গ্রন্থি থেকে কি বিভিন্ন আহ যেই কি বলে আঠা আছে, গজ আছে, এগুলো নিশ্চিত হবে। নরমাল বিষয়। তারপর দেখো ত্বক যেটা আছে পানির অপচয় রোধ করে। কিভাবে? ত্বকের মধ্যে যদি কিউটিকল থাকে, পানির অপচয় রোধ হবে। ইজি। মোমের আস্তরণ পড়লে ছত্রাকের আক্রমণকে রক্ষা করতে পারে। ইজি। ত্বকের ছিদ্র বা পত্ররন্ধ্র গ্যাসের আদান প্রদান করে। কার ছিদ্র? পাতা। নরমাল বিষয়। ত্বকের যে পত্ররন্ধ্র আছে স্টোমাটা এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আদান প্রদান ঘটে। আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি। 9, 10 থেকে পরিষ্কার করব। ক্লোরোপ্লাস্ট যুক্ত ত্বক খাদ্য তৈরি করে। মাত্রই বললাম রক্ষী করতে পারে। ঠিকই না? দেখো তো পারবা কিনা এগুলো। যদি কখনো পরীক্ষা আসে যে এপিডার্মিস কয়েকটা কাজ উল্লেখ করো। তাহলে আশা করি খ নম্বরে আসতে পাঠাই দেবো। আহামরি কিছু না। এপিডার্মিস উপাঙ্গটা ইম্পর্টেন্ট। উপাঙ্গ দেখো রোম বা ট্রাইকোম, শল্ক, কোলেটার্স, ফলি। ৪ টার কথা আছে। এবং ৪ টাই কিন্তু আমাদের কনফিউজিং। মানে আমাদের কিছু জিনিস আছে যেগুলো কি ৪ টার মধ্যেই ভিন্ন। যেমন শল্ক থেকে লেখা আছে প্রচ্ছেদনের হার কমায়। কোলেটার্স থেকে কি লেখা আছে? বহুকোষী ট্রাইকোমকে কোলেটার্স বলে। এটা কি? চকচকে আঠালো পদার্থে পূর্ণ। ভালো কথা। থলিতে লেখা আছে বরফ উদ্ভিদ নামে একটা উদ্ভিদ আছে যার ত্বক কি? থলির আকার ধারণ করে। তো দেখো প্রত্যেকটা থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে না? শুধুমাত্র ১ নাম্বার যেটা তেমন কিছু নাই। রোম বা ট্রাইকোম। জাস্ট তেমন লেখা আছে কান্ডরোম বহুকোষী আর এগুলো মূলরোম এককোষী কোথায়? এই যে মূলরোম এককোষী। তো দেখো আমাদের ১ম কথা হচ্ছে বুঝতে হবে জিনিসগুলা কি। দ্বিতীয় কথা হচ্ছে এদের কাজগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা একটা বক্স তৈরি করতে পারি চাইলে যেটা আমার লেখা থাকবে এপিডার্মিসের উপাঙ্গ। তোমরাও কিন্তু বাসায় বক্স তৈরি করো। এপিডার্মিসের আচ্ছা কালকে যে বক্সটার কথা বলছিলাম এটা কি তৈরি করছো? কেমিস্ট্রির মধ্যে যারা কেমিস্ট্রিতে আছে তৈরি করছো জানাও তো। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এগুলো। আচ্ছা তো দেখো এপিডার্মিস উপাঙ্গের মধ্যে আমরা এই পাশে এক পাশে রাখবো হচ্ছে উপাঙ্গ গুলা আর পাশে রাখবো হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য গুলা। এই পাশে হচ্ছে উপাঙ্গ, এই পাশে হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য। স্পেশাল এই বৈশিষ্ট্য। প্রথম উপাংশ যেটা সেটা হচ্ছে রোম বা ট্রাইকোম। তো এটার মধ্যে কি লেখা? কাণ্ড রোম হচ্ছে বহুকোষী আর মূল রোম হচ্ছে এককোষী। আমি জাস্ট একটা তৈরি করে দিলাম, বাকিগুলা তোমরা তৈরি করবা। ঠিক আছে? মানে এইভাবে ৪ টার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমি যেগুলো পড়াই দিব এগুলো তুমি বক্সে তৈরি করবা। আমি এগুলো পড়াই দিচ্ছি, দিতে পড়াচ্ছি। আমি যেগুলো পড়াবো তুমি এগুলো কি করবা? বক্সে উঠাবা। ওকে? আচ্ছা। তাহলে দেখো কান্ডরোম।
রোম তো ২ জায়গায় থাকতে পারে। কাণ্ডে থাকতে পারে, মূলে থাকতে পারে। যদি কাণ্ডে থাকে সেটা হচ্ছে বহুকোষী। যদি মূলে থাকে সেটা হচ্ছে এককোষী। এখন কথা হচ্ছে কেন এরকম হয়? মানে আসলে দরকারটা কি? খেয়াল করো, ধরো এটা হচ্ছে উদ্ভিদের মূল। উদ্ভিদটা এখানে আছে এরকম। উদ্ভিদের মূলগুলো এরকম ছড়ায় ছিটিয়ে আছে। তো যদি এই যে মূলগুলাতে রোম থাকে, তাহলে আসলে সুবিধাটা কি? তোমরা তো জানো যে আমাদের শরীরেও কি আছে? লোম আছে। ঠিকই না? তো এরকম ভাবে উদ্ভিদে যেটা তার নাম কি? রোম। আমাদের হচ্ছে লোম আর উদ্ভিদের কি? রোম। তো দেখো এই যে রোম গুলা এগুলা কি তার শোষণ তল বাড়াইতেছে না? বাড়াইতেছে কিনা? আগে এই জায়গা দিয়ে শুধু পানি ঢুকতে পারতো, যে জায়গাটায় গোল্লা দিলাম। এখন এই জায়গা থেকে একটা রোম বের হয়ে এখন এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে প্রত্যেক জায়গায় পানি ঢুকতে পারবে না। তো দেখো তো শোষণ তল বাড়লো না, পানি ঢুকার স্থান বাড়লো না। এই জিনিসটাকে বুঝো। আচ্ছা, তো দেখো এই রোমটা যে মূলের রোম যদি বহুকোষী হয়, বহুকোষী হয় মানে কি? এই যে এই জায়গায় অনেকগুলা কোষ দিলে কি এই বহুকোষী হইলে প্রত্যেকটা কোষের জন্য আলাদা আলাদা কারিকুলাম আছে। প্রত্যেকটা কোষে কোষ প্রাচীর ভেদ হয়ে যেতে হবে। প্রত্যেকটা কোষের প্রোটোপ্লাজম দিয়ে যাইতে হবে পানিগুলো। ঠিক না? কিন্তু যদি শুধুমাত্র একটা কোষ হয়, জাস্ট একটা কোষ, তাহলে পানি আন্দার ঢুকবে, এই যে চলে যাবে। ঠিক না? বহুকোষী হইলে যে ঝামেলাটা প্রত্যেকটা কোষ দিয়ে যাইতে হবে। সময়ের ব্যাপার। এককোষী হইলে জাস্ট এদিক দিয়ে ঢুকবে চলে যাবে। একটা কোষের মধ্যে চলে গেছে। ঝামেলা নেই। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মূল রোম এককোষী আর কাণ্ডরোম বহুকোষী। কারণ যে আমাদের যে মূল রোম সেটা হচ্ছে এককোষী। কাণ্ডরোম কি? বহুকোষী। যদি থাকে। কাণ্ডে সবসময় রোম থাকেও। কথা বুঝছো? একটু জানাও। এই লাইনটা ক্লিয়ার কিনা? তো আমাদের রোম বা ট্রাইকোম নিয়ে পড়া শেষ। আচ্ছা। তো এরপরে আহ, শল্ক নিয়ে কিছু পড়া আছে, ঠিক আছে? শল্ক বা স্কেল। শল্ক বা হচ্ছে স্কেল। ইংলিশ নাম সহ পড়তে কিন্তু পড়তে হবে কিন্তু। ঠিক আছে? তো দেখো পাতলা, প্রথম হচ্ছে পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম মানে যেটা স্কেল সেটাই রোম। এটা আমরা ক্লিয়ার। যেটা স্কেল সেটাই কি? রোম। আচ্ছা, আগেরটা একটু বাকি আছে দেখো। মূল রোম পানি শোষণ করে। ঠিক আছে? তো এটা লেখা আছে কিন্তু এই যে মূল রোম পানি শোষণ করে দিয়ে খাই, এটা কি আসলে মূলত এককোষী। তুমি বই থেকে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তো স্কেল জিনিসটা কি? পাতলা ঝিল্লি আর বিশেষ ধরনের রোম, এটা হচ্ছে স্কেল। এরা কি করে? প্রস্বেদনের হার কমায়। কিভাবে কমায় একটু খেয়াল করো। প্রস্বেদন কয় প্রকার বলো? কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, একটা হচ্ছে লেন্টিকুলার, ত্বকীয়। আচ্ছা, তো দেখো যেটা লেন্টিকুলার এটা কিন্তু কি কাণ্ডের লেন্টি সেল দিয়ে হয়। লেন্টি সেল দিয়ে হয়। তাহলে যদি এখন এই যে কাণ্ড যেটা আছে কাণ্ডে যদি স্কেল জন্মায়, স্কেল স্কেল বা শল্ক, তাহলে যেই জায়গাটা লেন্টিকুলার ফাইটে যাবে ওই জায়গায় যে শল্ক বা স্কেল থাকে বা ত্বকীয় প্রসাধনের ক্ষেত্রে এপিডার্মিসের উপরে যদি স্কেল বা শল্ক থাকে, তাহলে ওই জায়গাটা ধরো এই যে আমি এটা উদ্ভিদ, এইটা হচ্ছে উদ্ভিদের ত্বক। ঠিক আছে? এই জায়গাটার মধ্যে একটা স্বল্প বা স্কেল জন্মাইলো। এই জায়গা দিয়ে যদি পানি বের হতে চায় অনেক সময় লাগবে না বা কষ্ট হবে না, অনেকগুলো কোষ পার হয়ে বা ধরো ছোট্ট ছোট্ট স্কেল তৈরি হয়ে গেল। তো এই জায়গায় কিন্তু পানি বের হতে পারবে না। তো প্রস্বেদন কি আটকে গেল না? কথা বুঝতে পারছো? যেহেতু এইটাও এক ধরনের রোম, বাট বিশেষ ধরনের রোম পাতলা ঝিল্লি। তো এটা যে জায়গায় তৈরি হবে এখান থেকে পানি বের হওয়া কষ্ট হবে। ঠিক কিনা? তাইলে কি বুঝলাম যে যে জায়গায় স্কেল বা সংকোচ তৈরি হয়েছে, যে জায়গা থেকে স্কেল বা সংকোচ তৈরি হয়েছে ওই জায়গা থেকে পানি বের হতে পারতেছে না। যার কারণে কি প্রস্বেদন হার কি বলতেছে, এটা এখানে লিখছে যে স্কেল বা সংকুচিত প্রস্বেদন হার কমা। শেষ। এরপর গ্রন্থিরোম বা কোলেটাস। গ্রন্থিরোম, তোমরা যদি গ্রন্থি কথাটার মধ্যে একটু ফোকাস করো তাহলে বুঝতে পারবে আসলে কি বোঝানোর চেষ্টা করছো। গ্রন্থির দিকে একটু ফোকাস করো। গ্রন্থিরোম, দেখো গ্রন্থিরোম কি? কোলেটাস মানে চকচকে আঠালো পদার্থ। তোমরা জানো গ্রন্থি দিঘা ক্ষরণ হয় হচ্ছে কি কি বলে এটাকে এনজাইম
হরমোন মানসিক উদ্ভিদের ক্ষেত্রে কি ফাইটো হরমোন। তাহলে গ্রন্থি থেকে আঠালো পদার্থ ক্ষরণ হবে জানা কথা। তাহলে যেটা কোলেটাস অবশ্যই তার মধ্যে আঠালো পদার্থ থাকবেই। এটাই কোনো কনফিউশন? আমরা কিন্তু পরেরটা সহজ করার চেষ্টা করতেছি। মানে বেসিক থেকে চেষ্টা করতেছি। আমরা হয়তো মুখস্থ করতে পারি যে হ্যাঁ কোলেটাস আঠালো, আঠালো, আঠালো শেষ। পরীক্ষা হলে ভুলে গেছি কোনটা আঠালো। আচ্ছা। তো কি বলতেছিলাম যে আমরা পরীক্ষা হলে যাওয়ার আগে আমরা মুখস্থ করে যাবো যে কোলেটাস আঠালো, কোলেটাস আঠালো, কোলেটাস আঠালো। পরীক্ষা হলে যে ভুলে গেলাম যে কোনটা আঠালো। কিন্তু তুমি যে এটা মনে রাখতে পারো যে কোলেটাস এটা আসলে কি গ্রন্থি রোগ। কোলেটাস হচ্ছে আমাদের গ্রন্থি রোগ। কিন্তু এই গ্রন্থি আঠালো থাকবে স্বাভাবিক। গ্রন্থি থেকে নিচে আঠালো রক্তক্ষরণ হবে। তাহলে যেটা কোলেটাস সেটা আঠালো পদার্থে পরিপূর্ণ শেষ। ঠিক আছে? কথা বুঝতে পারছো? আর থলি যেটা, থলি দেখো জাস্ট একটা ওয়ার্ড এখান থেকে খেয়াল করে রাখো। প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে। মানে প্রশস্ত রোমকে কি বলে? থলি বলে। তাহলে থলি তো প্রশস্ত হইব। থলি কি আর চিকনা হইব? নরমাল কথা। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রশস্ত ট্রাইকোমকে কি বলে? প্রশস্ত ট্রাইকোমকে বলা হচ্ছে থলি শেষ বা ব্ল্যাডার। জাস্ট একটু কষ্ট করে যে বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা একবার দেখে নেয়। ঠিক আছে? আর কিছু না। বরফ উদ্ভিদের যে বৈজ্ঞানিক নাম আছে একবার দেখে রাখবো আর কিছু না। ঠিক আছে? তাহলে আর কি আমাদের এক পর্যন্ত পড়া শেষ। পরীক্ষা আসতে পারে যে নিচে কোনটি বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। উদ্ভিদের নামই বরফ উদ্ভিদ। ঠিক আছে? মানে উদ্ভিদের নামই বরফ উদ্ভিদ। শীতকালে থাকে শীত মানে শীত পথে অন্তর্জালে টুন্ড্রা উদ্ভিদ যেগুলো আছে তোমার দেখছো টম এন্ড জেরি ইয়া করে না আহ বরফ অঞ্চলে দেখবা স্লাইড করে না বড় বড় গাছ থাকে ওই অঞ্চলে যে গাছগুলো থাকে ওগুলো হচ্ছে বরফ উদ্ভিদ। তো এখান থেকে তোমার যা এখান থেকে তোমরা আমি বলি বরফ উদ্ভিদের নাম মনে রাখা সবচেয়ে কি কি করতে পারো। তুমি ক্রাই মনে রাখতে পারো, তুমি টল মনে রাখতে পারো বড় বড়। তো তুমি এখান থেকে মানে এই যে কি বলে অ্যানথেম মনে রাখতে পারো জাতীয় সঙ্গীতের অ্যানথেম। যে কোনো একটা কিওয়ার্ড মনে রাখবা যে বরফ উদ্ভিদ মানে ক্রাই, বরফ উদ্ভিদ মানে টল, বরফ উদ্ভিদ মানে অ্যানথেম। তেলেই কাজ শেষ। তোমার পরীক্ষায় যখন আসবে যে বরফ উদ্ভিদের বইয়ের নাম কোনটি তুমি মিলাইবা কই ক্রাই আছে কই ক্রাই আছে কই অ্যানথেম আছে। কথা বুঝতে পারছো? বৈজ্ঞানিক নাম পড়ার ঠিক হচ্ছে মুখস্থ করবা না। মিলাইবা যে কোনটার সাথে কোনটা মিল। ঠিক কিছু বলছো? আচ্ছা, এটা হচ্ছে মেসেম ব্রায়ানথেরাম ক্রাইস্টলিনাম। ঠিক আছে? বুঝতে পারছো? আর আরেকটা জিনিস শর্ট ইয়া শিখাই দিই। বাই চান্স তুমি কোনটা উচ্চারণ পারতেছো না, তখন কি করবা? ডিকশনারি আছে না বা গুগল আছে না, ওইখানে ওয়ার্ডটা লিখবা। তারপর দেখবো ওইখানে একটা ভয়েস প্লে বাটন আছে। ওই ভয়েস প্লেতে চাপ দিলে তারাই দেখবা তোমার উচ্চারণ করে দিবে। কথা বুঝতে পারছো? আমাদের যখন কেউ ছিল না উচ্চারণ করে দেওয়ার মতো, আমরা কি করতাম? এই শর্টকাট করে করতাম। তবে তুমি সিলেবল ভাঙা ভাঙিয়ে পড়ো। মেসেম ব্রায়ানথেমাম ক্রাই টলিনা, এমনি বইটা আমরা পড়তে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আর যে স্টোমাটা বা পত্ররন্ধ্র যেটা আছে এটা আমরা নবম অধ্যায়ে পড়ছি না? দেখো তো, দুটি অর্ধচন্দ্রাকৃতি কোষ, নিউক্লিয়াস, তারপর হচ্ছে স্টোমাটা আমরা ভাঙ্গা পড়ছি, আটা মানে বহন করা, স্টোমা মানে ছিদ্র। তারপর হচ্ছে তোমার এখানে কিছু কি আছে। আচ্ছা, একটা জিনিস এই জিনিসটা পড়ছি যে পাথরকুচি উদ্ভিদে পত্ররন্ধ্র রাতে খোলা থাকে দিনে বন্ধ থাকে, এটা মনে পড়ছি তাই না? এটা হয়তো পড়ছি। আচ্ছা আচ্ছা, তো আমরা এটা পড়ছি, আহামরি কিছু না। কিন্তু পড়ি নাই যেটা, প্রকারভেদ পড়ি নাই। ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, এগুলো পড়ি নাই। ঠিক কিনা? তো এগুলো আমাদের পড়তে হবে। আসলে দেখো একটা পত্ররন্ধ্রের তার পাশে আসলে কয়টা রক্ষী কোষ আছে, যে সরি কয়টা সহকারী কোষ আছে? একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা। খেয়াল করছো বিষয়টা? আসলে একটা পত্ররন্ধ্রে রক্ষী কোষের চারপাশে কয়টা সহকারী কোষ আছে তার উপর ভিত্তি করে যে নাম, তার নাম কি? পত্ররন্ধ্রের প্রকারভেদ। কথা বুঝতে পারছো? প্রকারভেদ কিসের ভিত্তি করা হয়েছে? পরে আমি ট্রিক দিচ্ছি, কিভাবে মনে রাখবা। এটা বুঝতে পারছো কিভাবে প্রকারভেদ করা হয়েছে? এটা জানো? হ্যাঁ বা না? এই পোলাপান আছো তোমরা? সবার কি ঘুমিয়ে ধরছে? আচ্ছা সত্যি করে বলো তো, সবাই ঘুমিয়ে ধরছে না খিদা লাগছে কোনটা?
দেখছো একটার কথা নেই, নাকি আমার নেট প্রবলেম, আমি তো বুঝিও না। আমার কি নেট প্রবলেম? হইতে পারে নেট প্রবলেম। ডায়াসাইটিক খুবই ইজি। হ্যাঁ, আমরা যদি বায়োলজি পড়ি, আরে কই চাপ দিই, বায়োলজি পড়ি, ওয়ার্ড ভাঙতে পারলে ইজি। পত্ররন্ধ্রের কথা, পত্ররন্ধ্রের প্রকারভেদ। এক নাম্বার হচ্ছে ডায়াসাইটিক। লাস্টে ইক মানে কি? যে। সাইট মানে কি? কোষ। ডাই মানে কি? দুই। যে দুইটা কোষ আছে যে পত্ররন্ধ্র, তার নাম কি? ডায়াসাইটিক। মানে দুইটা সহকারী কোষ আছে যে পত্ররন্ধ্র, তার নাম কি? ডায়াসাইটিক। 2 নাম্বার প্যারাসাইটিক। প্যারাসাইটিক। ইক মানে যে, সাইট মানে কোষ, প্যারা মানে হচ্ছে প্যারালাল। প্যারালাল মানে কি? সমান্তরাল। তাহলে দুইটা আছে বা সমান্তরালে, তার নাম কি? প্যারাসাইটিক। ক্লিয়ার? 3 নাম্বার হচ্ছে অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিক। তো অ্যানিসোসাইটিক কেমনে পড়বা? এই যে অ্যানিস মানে কি? আনিস। আনিসে অক্ষর কয়টা? 3 টা। তাহলে 3 টা কোষ আছে যেটা হবে, তার নাম কি? আনিসোসাইটিক। ঠিক আছে? 4 নাম্বারে পড়বা টেট্রাসাইটিক। টেট্রা মানে হচ্ছে 4 টা। সাইট মানে কোষ, ইক মানে যে। 4 টা আছে যেটার মধ্যে, তার নাম কি? টেট্রাসাইটিক। খেয়াল করছো? ট্রায়াসাইটিক বলতে কিছু নেই। ট্রায়াসাইটিক বলতে কিছু নাই। এই জিনিসটা খেয়াল করছো? এইটা খেয়াল করলেই প্রপার। এইটাই হচ্ছে তোমার কনফিউশনের দায়ী। নিচের কোনটি পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়? ডায়াসাইটিক, ট্রায়াসাইটিক, টেট্রাসাইটিক, অ্যানিসোসাইটিক। মানে একই বই, দেখো দেখো, ডায়া ট্রায়া টেট্রা মিলে, অ্যানিসো বলতে তো মিলে না, যারা পড়ালেখা করে না তারা তাকে বল কোনটা? অ্যানিসো। কিন্তু আসলে কি? অ্যানিসোই আছে, ট্রায়া নাই। ক্লিয়ার? জানো তো? ওকে, অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিন, অ্যাক্টিন খেয়াল করছো? কই শুনছো? অ্যাক্টিন অফ টেরিজি মনে পড়ে? অ্যাক্টিন মানে হচ্ছে সুতা। তো সুতা মানে কি? লম্বা লম্বা সুতা না? লম্বা, হ্যাঁ, প্রথমত। অ্যাক্টিন মানে হচ্ছে সুতা। তো লম্বা লম্বা যেগুলো, তাহলে কি রশ্মি, রশ্মির মতো থাকবে। এই যে দেখো, অ্যাক্টিনোসাইটিক হচ্ছে আমাদের রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত। ঠিক আছে? আর অ্যানোমো, অ্যানোমো 6 নাম্বার, অ্যানোমোসাইটিক। অ্যা মানে হচ্ছে নাই, নোমো মানে হচ্ছে নাম্বার, সাইটিক মানে হচ্ছে কোষ, যে কোষ। যে কোষে নির্দিষ্ট নাম্বার নেই। নাম্বার নাই মানে কি? নির্দিষ্ট নাম্বার নেই, সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক। খেয়াল করো, স্টোমাকে পরিবেষ্টনকারী কোষসমূহ সাধারণ ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়। মানে বোঝা যাচ্ছে না কি অবস্থা, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ক্লিয়ার? ক্লিয়ার? একটু জানো, একটু জানো কি আগে। আচ্ছা, একটা পত্ররন্ধ্রের কাজ। আচ্ছা, পত্ররন্ধ্রের কাজ করানোর বিষয়। অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, পানি বের করে। কিভাবে? বাষ্পাকারে। পত্ররন্ধ্র খোলা বন্ধের উপর নিয়ন্ত্রণ করে কার? রক্ষী কোষ। রক্ষী কোষের ক্লোরোপ্লাস্টে খাদ্য তৈরি করে। এই এগুলো পড়ানো জিনিস। পরে পরে তুমি এগুলো, হ্যাঁ বা না? না। সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন ৩ টা কাজে পত্ররন্ধ্র জড়িত। পড়াইছি নবম অধ্যায়ে? পড়াইছি। ইম্পর্টেন্ট কি জানো? পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথট, এটা পরীক্ষায় আসছে। পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথট কি? এই দেখো, হাইড্রোথট নামের মধ্যে হাইড্রো আছে। হাইড্রোথট, হাইডা, হাইড্রো, হাইড্রো মানে কি? জল বা পানি। কেমন জল? হাইড্রো মানে কেমন জল? অবশ্যই তরল, অবশ্যই তরল। বাষ্পকে আমরা কি বলি? ভ্যাপার বলি। ভ্যাপারাইজেশন মানে কি? বাষ্প অবস্থা। তো আমরা কিন্তু বাষ্পকে ভ্যাপার বলি। পানি যেটা হাইড্রো, এটা হলো তরল পানি। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? হাইড্রোথট মানে কি? হাইড্রোথটও কি? পানি বের করে দেয়। হাইড্রোথট মানেও পানি বের করে দেয়। কিন্তু কিভাবে পানি বের করে দেয়? তরল আকারে। তরল আকারে, নট বাষ্প আকারে। ক্লিয়ার? হাইড্রোথটের বেসিকটা ক্লিয়ার? পত্ররন্ধ্র পানি বের করে,
হাইডা থোড়ও পানি বের করে। পত্ররন্ধ্র বের করে বাষ্প আকারে, হাইড্রোথোট বের করে তরল আকারে। ক্লিয়ার? তাহলে পত্ররন্ধ্র ভার্সাস হাইড্রোথোট। পানি বের করে দেয়। পানি বের করা। এর সাথে ২ জন জড়িত। একজন হচ্ছে স্টোমাটা, একজন হচ্ছে হাইড্রোথোট। স্টোমাটা হচ্ছে বাষ্প আকারে, হাইড্রোথোট হচ্ছে তরল আকারে। ইজি, ইজি, ঠিক আছে? তো এখান থেকে পানি যে বের করে দেয়, পানি যে বের করে দেয়, তার প্রক্রিয়াটার নাম কি? মানে হাইড্রোথোট কর্তৃক পানি বের করে দেওয়ার প্রক্রিয়ার নাম কি? পানি বের করার প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কি? লাস্টে শন থাকবে, ঠিক কিনা? প্রক্রিয়া মানে হচ্ছে শন। তাহলে পানি বের করার প্রক্রিয়া হচ্ছে গাটে শন। গাটে প্লাস শন মানে কি? গাটে শন। তোমরা পড়ছিলা না ব্লাইন্ড গাট, ব্লাইন্ড সেক, ওই যে হাইড্রোথোট মনে আছে? ব্লাইন্ড গাট, ব্লাইন্ড সেক। তো এই গাট মানে কি? মানে গর্তের মতো একটা জায়গা যেখান থেকে গিয়ে পানি বের হচ্ছে, এটা হচ্ছে গাটে শন। ঠিক আছে? তাইলে আহ এই হাইড্রোথোট আছে কোন কোন উদ্ভিদে? হাইড্রোথোট থাকে কোন কোন উদ্ভিদে? পদ হচ্ছে ঘটক দিয়ে। ঘটক, ঘাস, টমেটো, আর হচ্ছে কচু। ওকে, বুঝতে পারছো কি বলছি? জাস্ট এগুলাই এখানে লেখা আছে, তোমরা রিডিং দিয়ে দিলে ঠিক আছে। আচ্ছা, পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের পার্থক্য যেগুলো আমি দাগায় দিব, জাস্ট এগুলো পড়বা। পত্ররন্ধ্রের মধ্যে রক্ষীকোষ আছে, পানি পত্ররন্ধ্রে নাই। পত্ররন্ধ্র দিনের বেলাতে বেশি হয় আর হাইড্রোথোট রাতের বেলায় বেশি হয়। দেখবা সকালবেলায় যে ফোটায় ফোটায় পানি পড়তেছে। কচু থেকে যদি আশেপাশে কচু গাছ থাকে, একদম ভরে যায়, দেখবা ফোটায় ফোটায় পানি জমে আছে। এটা হাইড্রোথোটের কারণে। এখানে বাষ্পাকারে, এখানে তরল আকারে। আর যেহেতু পত্ররন্ধ্র বাষ্পাকারে, বাষ্পের সাথে তো আর লবণ বের হতে পারবে না, লবণ তো কঠিন। কিন্তু এটা যেহেতু তরল আকারে, তাহলে কি চাইলেই লবণ বের হতে পারে। শেষ, আর কিছু না। আর এপিথেলিয়াম জিনিসটা তোমরা এখন জানো না, জিনিসটা পড়ানোর পরে বুঝবা। এখন ক্লিয়ার? এই পর্যন্ত যা যা বলছি ক্লিয়ার? তাহলে আমাদের পুরো ত্বকীয় টিস্যু তন্ত্র আসতে পর, ত্বকীয় টিস্যু তন্ত্র প্লাস হচ্ছে এই যে কি কি পড়া আজকে বলে দিই। পড়া হচ্ছে থাই টিস্যু পুরাটা, এই প্রকারভেদ, ত্বকীয় টিস্যু তন্ত্র যা যা আছে একদম সব এগুলা। আমি জানি পড়া বেশি দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা দেখো আমি বলে দিই, যেহেতু কিছু টপিক বলছো, আমি যেহেতু ক্লাসে আছি এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এটা এক্সট্রা রেকর্ড করি, দাঁড়াও।